আচ্ছা বলতে পারো মেঘ কাকে বলে? মেঘ কিভাবেই বা সৃষ্টি হচ্ছে এবং কত ধরনের মেঘ হয় বলতে পারছো কি? তোমরা যদি আরও খুব ভালোভাবে জানতে চাও যে মেঘ কাকে বলে, কত ধরনের মেঘ হয়, কিভাবেই বা মেঘের সৃষ্টি হয়, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখতে থাকো। দেখো আজকে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মেঘ ও বৃষ্টি। এই চ্যাপ্টারটা ক্লাস 8 জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা যারা ছেলেমেয়ে, তোমাদের প্রত্যেকের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। এই চ্যাপ্টারের শেষে তোমরা দেখবে মেঘ ও বৃষ্টি যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আর কোনো প্রশ্ন জানার বাকি থাকবে না, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। শুরু করি। আমরা যেই চ্যাপ্টারটি আলোচনা করছি এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? দেখো প্রথমেই চলে আসি মেঘ কাকে বলে। মেঘ কাকে বলে? মেঘ হলো বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র জলকণা, বরফ কণা অথবা উভয়ের সমষ্টি। তাহলে মেঘ কাকে বলে? আমরা ছবিতে দেখিনি, আমরা যেখানে দাঁড়িয়ে থাকি তার ঠিক উপরে, মাথার উপরে দেখবে এরকম পেঁজা তুলোর মতো যে উপাদানগুলো থাকে তাকে আমরা কি বলি? মেঘ বলি। আচ্ছা এইভাবে মেঘ এটা কোন সময় বেসিক্যালি বেশি দেখতে পাওয়া যায়? বর্ষাকালে, তাই না? সাদা মেঘও দেখতে পাওয়া যায়, আবার কালো মেঘও দেখতে পাওয়া যায়। এটা এই যে মেঘের কথা বলেছে, মেঘ প্রধানত ট্রোপোস্ফিয়ারে সৃষ্টি হয়। সূর্যের আলোর প্রতিফলিত হওয়ায় মেঘকে সাদা দেখায়। আচ্ছা বায়ুমণ্ডলের মধ্যে 6টা স্তর রয়েছে, ঠিক আছে? বায়ুমণ্ডলে কতগুলো স্তর রয়েছে? 6টা স্তর রয়েছে। আমরা এখানে ড্রয়িং করি। এটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এমন একটা স্ফিয়ার যেখানটায় আমরা থাকি, যেখানে পাহাড় থাকে, যেখানটায় মানুষ থাকে, যেখানে গাছপালা থাকে, তাকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার। তাহলে ধীরে ধীরে করে এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এর উপরে আছে আরেকটা মণ্ডল, তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আরেকটা মণ্ডল আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তারপরে আছে আয়নোস্ফিয়ার, তারপরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কতগুলো মণ্ডল? 6টা মণ্ডল। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এখানে আমরা কি জানবো যে মেঘ কোথায় দেখতে পাওয়া যায়? মেঘ এই যে ট্রোপোস্ফিয়ার অর্থাৎ সব থেকে যে নিচু যে বায়ুমণ্ডল সেখানে দেখতে পাওয়া যায়। নাম কি? ট্রোপোস্ফিয়ার। তাহলে এই যে ট্রোপোস্ফিয়ার এখানেই মেঘ তৈরি হয়। তাহলে আমরা যেই মণ্ডলে থাকি বা যেই বায়ুমণ্ডলে থাকি সেটাকেই বলা হয় ট্রোপোস্ফিয়ার। আর এই ট্রোপোস্ফিয়ারেই আমরা কি দেখতে পাই? মেঘ। তাহলে মেঘ কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না। এবারে চলে আসি, মেঘ কি করে সৃষ্টি হয়, কিভাবে মেঘগুলো সৃষ্টি হয় সেটাও তো জানতে হবে। তাহলে পরে দেখে নাও। আর যারা জানো তারা কিন্তু আরেকবার চেক করে নাও যে তোমরা কি সঠিকটা জানো নাকি সেই জানার মধ্যেও একটু খামতি আছে। দেখে নাও। তাহলে সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে জল, সূর্যের আলো আসলো, আলো এসে জলটাকে কি করলো? বাষ্পীভূত করলো। এই বাষ্পীভূত জল ধীরে ধীরে করে কি হয়? জলীয় বাষ্পে পরিণত হবে। জলীয় বাষ্পে পরিণত হয়ে একটু উপরের দিকে উঠে যাবে, আরো উঁচুতে উঠবে, আরো উচ্চতা উঠে কি হবে? ঠান্ডা হয়ে ঘনীভূত হবে। আবার এই যে যখন ঘনীভূত হবে তখন ধূলিকণা বা লবণ কণাকে কেন্দ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা তৈরি করবে, তাই না? এইভাবে করে জলকণা তৈরি করবে। এবারে বহু জলকণা একসঙ্গে মিলেই কি করে? মেঘ সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখলাম? যে সমুদ্রের উপরে বা যে কোনো জলভাগের উপরে যখন সূর্যের আলো পড়ে তখন সেই জলভাগ থেকে জল ধীরে ধীরে করে বাষ্প হয়ে উপরের দিকে ওঠে। উপরে উঠতে উঠতে সে শীতল হয়, একসাথে জুড়ে গিয়ে কি সৃষ্টি করে? মেঘ সৃষ্টি করে, ঠিক আছে? তারপরে ও ধূলিকণাকে আশ্রয় করে ওখানটায় জমাট বাঁধে, যাকে আমরা কি বলি? মেঘ বলি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দেখলাম মেঘ কাকে বলে, মেঘ কি করে সৃষ্টি হয়। এই দুটো আমরা প্রশ্ন জেনে গেলাম। এবারে আমরা জানবো, আচ্ছা এই যে একটু আগে আমরা আলোচনা করলাম বাষ্পীভবন। দেখো প্রশ্নগুলোকে এত ছোট ছোট করে ভাগ করে পড়াচ্ছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এমন তো হতেই পারে যে বাষ্পীভবন বিষয়টাই অনেকে জানে না, ক্লাস 8-এ পড়ে, বাষ্পীভবন বিষয়টা নাও বুঝতে পারো।
তাই সেটাকেও আলোচনা করে দিচ্ছি। এত সহজভাবে আলোচনা করে দিচ্ছি যাতে কোনো অসুবিধে তোমাদের না হয়। দেখবে পরীক্ষার আগে হয়তো তোমরা চ্যাপ্টারটা রিভিশন করতে ভুলে যাচ্ছ, এই ভিডিওগুলো দেখে নাও, দেখবে খুব তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে দেখে নিই বাষ্পীভবন। তাহলে তরল জল তাপে জলীয় বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। আচ্ছা, আমরা রোদের মধ্যে একটা কাপড় শুকোতে দিয়েছি, সেখানে সূর্যের আলো আসলো, এটাকে এখান থেকে জলটা কি হয়ে গেল? বাষ্প হয়ে উপরের দিকে উঠে গেল। তাহলে এই যে বিন্দু বিন্দু যে জলকণা যেটা বাতাসে চলে যাচ্ছে এই জামার থেকে, তাকেই আমরা কি বলছি? বাষ্পীভবন। তাকে বলছি বাষ্প। আর এই যে বাষ্প হওয়ার যে প্রক্রিয়া, তাকে কি বলছি? বাষ্পীভবন। আচ্ছা, আরেকটা শব্দ আছে ঘনীভবন। ঘনীভবন কাকে বলছে? এই যে জলীয় বাষ্প, কোন জলীয় বাষ্পটা? এই যে বিভিন্ন, এই যে এখানে জল আছে, সূর্যের তাপ আসলো, আসার পরে জলটা ধীরে ধীরে করে বাষ্প হলো, উপরের দিকে চলে যাচ্ছে, সেই জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পুনরায় জলকণায় পরিণত হওয়াকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। দেখো, আমরা অনেক সময় কি করি? ঠান্ডা বোতলের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমা হতে দেখা যায়। এই যে এটা যদি কাঁচের বোতল হয়, তাহলে দেখো বিন্দু বিন্দু জলকণাগুলো জমা হয়েছে। তাহলে যখন বাতাসে থাকা জলীয় বাষ্প যখন জমে জলে পরিণত হয়ে যায়, তখন তাকে আমরা কি বলছি? ঘনীভবন। তাহলে জলটা আরেকটু ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গিয়ে জলে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্প যদি জলে পরিণত হয়, তাকে আমরা কি বলছি? ঘনীভবন বলছি। ঠিক আছে, এবারে আমরা বেশ কয়েকটা থট বিষয়ে ক্লিয়ার হব। কি কি? একটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু, আরেকটা হচ্ছে সম্পৃক্ত বায়ু, এরপরে জানবো শিশিরাঙ্ক। তাহলে একে একে করে দেখি। অসম্পৃক্ত বায়ু কাকে বলে? একটা এক্সাম্পল নাও। মনে করো যে তুমি 10 গ্লাস জল খেতে পারো, তাহলে তুমি প্রথমে 5 গ্লাস জল খেয়ে নিলে, তাহলে আরো 5 গ্লাস জল খেতে পারবে। যদি 5 গ্লাস জল তোমার খাওয়া হয়ে গিয়ে থাকে, আরো 5 গ্লাস এক্সট্রা জল তুমি খাওয়ার ক্যাপাসিটি আছে তোমার, তাহলে ওটাকে কি বলবে? তুমি অসম্পৃক্ত হয়ে আছো। তুমি কি হয়ে আছো? অসম্পৃক্ত হয়ে আছো। তার মানে তোমার মধ্যে আরো জল খাওয়ার ক্ষমতা আছে, তাহলে তাকে কি বলছে? অসম্পৃক্ত। তার মানে তোমার এখনো জল দিয়ে শরীরটা বা তোমার চাহিদা পূরণ হয়নি, তাকে কি বলছে? অসম্পৃক্ত। আচ্ছা, যদি তুমি 10 গ্লাসই জল খেয়ে নাও, এরপরে আর 1 গ্লাস জল এক্সট্রা খাওয়ার তোমার ক্ষমতা নেই, তাহলে কি তোমার শরীরে 10 গ্লাস জল যেতে পারে, 10 গ্লাস জল খাওয়া হয়ে গেছে, তাকে কি বলছে? সম্পৃক্ত। কথাটা বোঝা গেল? তাহলে তোমার যতটা ক্যাপাসিটি, তুমি যদি ততটা জল খেয়ে থাকো, তাহলে তাকে বলবে সম্পৃক্ত। আর যদি ততটা জল না খেয়ে থাকো, একটু কম খেয়ে থাকো, তাহলে তাকে কি বলবে? অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত জিনিসটা বোঝা গেল। এবারে চলে আসি বায়ুতে। বলছে যে তাহলে যে বায়ু আরো জলীয় বাষ্প ধারণ করতে পারে, তার মানে আরো জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে, তাকে কি বলবে? সেই বায়ুকে অসম্পৃক্ত বায়ু বলবে। ঠিক আছে, তাহলে যদি আমি এই বক্সটাকে ধরে নিই যে এখানে প্রচুর পরিমাণ বায়ু আছে, এবারে এখানে এতটা জায়গা ভর্তি আছে বায়ুতে, ঠিক আছে, বা জলীয় বাষ্পে ভর্তি হয়ে আছে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। তাহলে এই যে ফাঁকা হয়ে আছে জায়গাটা, এখানে তাহলে আরো জলীয় বাষ্প যেতে পারবে, তাকে কি বলছে? অসম্পৃক্ত বায়ু। তাহলে যেখানে আরো জলীয় বাষ্প যেতে পারে বায়ুর মধ্যে, তাকে বলছে অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু কাকে বলছে? বলছে যে এখানে যে এই যে বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প যেতে পারবে, জলীয় বাষ্পে পুরো ভরে আছে, আর কোনো জায়গা এক্সট্রা নেই, তাহলে সেই রকম বায়ুকে কি বলবে? সম্পৃক্ত বায়ু। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সম্পৃক্ত বায়ু আর অসম্পৃক্ত বায়ু বোঝা গেল। এবারে চলে আসি শিশিরাঙ্ক কাকে বলে বা ডিউ পয়েন্ট কাকে বলে? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়ে ঘনীভবন শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে, তাই না? যেমন কি শীতের সকালে ঘাসের উপরে শিশির পড়া আমরা দেখতেই পাই,
তাহলে শীতের সকালবেলা যখন আমরা ঘাসের উপরে দেখব তখন দেখব যে বিন্দু বিন্দু জলকণা পড়ে আছে, তাকে আমরা শিশির বলি, এটা তো জানি। কিন্তু এই যে শিশিরে পরিণত হয় যেই টেম্পারেচারে, তাই না, কি বলছে, যে তাপমাত্রায় যেই টেম্পারেচারে বায়ু সম্পৃক্ত হয়ে ঘনীভবন শুরু করে তাকে বলা হয় শিশিরাঙ্ক। অর্থাৎ যেই টেম্পারেচারে জলীয় বাষ্প জমে কি হয়ে যায়, ঘাসের উপরে শিশিরের রূপ ধারণ করে, সেই টেম্পারেচারকে বলছে শিশিরাঙ্ক। তাহলে এই যে দেখো আমাদের শিশিরাঙ্ক বা শিশির, ঠিক আছে, তাই যেই তাপমাত্রায় এটা তৈরি হয় তাকে বলছে শিশিরাঙ্ক। এবারে তাহলে চলে আসি আরেকটা স্লাইডে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা, এই আপেক্ষিক আর্দ্রতা কি দেখে নাও এখানটায়, যে এই যে আপেক্ষিক আর্দ্রতা যখন আমরা বলছি তার মানেটা কি। আচ্ছা, এটা কোন মিটার দিয়ে মাপা হয় বা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার। তাহলে হাইগ্রোমিটার এমন একটা যন্ত্র যার সাহায্যে আমি কি মাপি, আপেক্ষিক আর্দ্রতা মাপতে পারি, ঠিক আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা মাপা যায় কার সাহায্যে? হাইগ্রোমিটারের সাহায্যে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় বারবার করে আসে। আচ্ছা, এবারে কি বলছে, বলছে যে বর্তমান জলীয় বাষ্প আর সর্বাধিক ধারণ ক্ষমতা ইন্টু 100, এটা হচ্ছে একটা ফর্মুলা কার সাহায্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা মাপতে পারি। যেমন তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলছে? বলছে যে বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প আছে আর যতটা ধারণ করতে পারে তাদের যে অনুপাত তাকে বলছে কি, আপেক্ষিক আর্দ্রতা। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। তাহলে এখান থেকে কিন্তু কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপে সেটা হচ্ছে কিন্তু হাইগ্রোমিটার। চলে আসি জলচক্রে। জলচক্র দেখো খুব সহজ, একটা বড় টিকা হিসাবে তোমাদেরকে দিতেই পারে এই চ্যাপ্টারের মধ্যে থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমনি তোমরা জানলে পরেও বেশ ভালো লাগবে দেখবে। দেখো জলচক্র কাকে বলছে? অনেক সময় দেখো এরকম হয় যে আমাদের মনে হয় যে আমরা চ্যাপ্টারটা পড়ে ফেলেছি, আমরা জানি, কিন্তু দেখবে তোমরা আরেকবার খুব ভালো করে পড়ো, খুব ভালোভাবে ভিডিওটা দেখো, দেখবে যে অনেকগুলো বিষয় একটু কম জানতে। তাহলে জিনিসটা যত পড়বে, যতবার দেখবে, যতবার শুনবে, দেখবে নতুন নতুন আরও কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তাই খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নাও, আর ভিডিওর শেষে দেখবে আর কোনো প্রশ্ন থাকবে না, বেশিরভাগ প্রশ্ন তোমরা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তার মানে এই নয় যে বই পড়বে না, বই কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। চলো এবারে দেখি, আমরা চলে আসি জলচক্র। এই জলচক্র কাকে বলছে? দেখো জল ঘুরে ফিরে আবার আমাদের কাছে ফিরে আসে, তাহলে এই যে জল ঘুরে ফিরে আবার ফিরে আসে তাকে বলা হয় জলচক্র। আচ্ছা, আমরা এটাও জানবো তাহলে জল সেভ ওয়াটার, সেভ ওয়াটার, জল বাঁচাও, জল বাঁচাও কেন বলছে সেটাও দেখবো আমরা। দেখি এখানটায়, তাহলে আমাদের সূর্যের আলো আসলো, সমুদ্রের জলটাকে বা পুকুর জলাশয়ের জলকে কি করলো, বাষ্পীভূত করলো, তাহলে বাষ্পীভবন বা এভাপোরেশন হলো। এই এভাপোরেশন থেকে কোথায় চলে গেল না, ধীরে ধীরে করে এটা মেঘে পরিণত হয়ে গেল। এই যে মেঘে পরিণত হয়ে গেল। এবারে মেঘে যখন পরিণত হয়ে গেল, সেই মেঘ থেকে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত, সোজা ভাষায় যদি আমরা বলি বৃষ্টিপাত হিসাবে আবার পৃথিবীর বুকে নেমে আসলো। তাহলে বৃষ্টিপাত রূপে নেমে আসলো পৃথিবীর বুকে। যেই পৃথিবীর বুকে নেমে আসলো, হয়তো কোথাও পুকুরে, হ্রদে বা মাটির নিচে, তাই না, ভৌমজল হিসাবে বা সমুদ্রে এটা আবার চলে আসলো। তাহলে সূর্যের আলোর জন্য বা সূর্যালোকের জন্য যেখানে জল আছে সেই জায়গা থেকে ধীরে ধীরে জলীয় বাষ্প উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে মেঘ হয়। ক্লিয়ার? মেঘ থেকে ধীরে ধীরে বৃষ্টি হয়ে আবার জলাশয়গুলিতে ফিরে আসে। এইভাবে যে জল বারবার করে ঘুরে ফিরে আসে তাকে কি বলা হয়, জলচক্র। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে যদি এটাই হয়, তাহলে জল যদি বারবার ঘুরে ফিরে আসে তাহলে পরে জল বাঁচাও, জল বাঁচাও কেন বলছে? হ্যাঁ, ঘুরে ফিরে তো আসে ঠিকই, কিন্তু একটা লাইন তোমরা জেনে নাও, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট ফর ড্রিঙ্ক। তার মানে জল আছে চারদিকে, কিন্তু খাওয়ার মতো জল নেই। আমাদের এটাকে আমরা বলি মিষ্টি জল, যেটা আমরা খাওয়া হিসাবে পান করি। ধরো কুয়ো থেকে তুলে আমরা ডাইরেক্টলি পান করছি, টিউবওয়েল থেকে আমরা ডাইরেক্টলি খাচ্ছি, তাহলে এটাকে কি বলছে? এটাকে বলে মিষ্টি জল। আচ্ছা, মিষ্টি জল মানে কিন্তু এটা নয় যে জলের মধ্যে কেউ মিষ্টি বা চিনি মিশিয়ে দিয়েছে, না, সেটা নয় কিন্তু। তাহলে আমরা যেই জলটাকে ডাইরেক্টলি
নদীর জল, পুকুরের জল, কুয়ার জল, টিউবওয়েলের জল ডাইরেক্টলি যদি পান করতে পারি তাকে মিষ্টি জল বলে। ঠিক আছে, এই কনসেপ্টটা যাতে ভুল না থাকে কিন্তু। আচ্ছা, এবারে সমুদ্রের জল কি আমরা ডাইরেক্টলি পান করতে পারি? না, আমরা সমুদ্রের জল ডাইরেক্টলি পান করতে পারি না। আর বর্তমানে তো নদীর জলও পান করা যায় না, পুকুরের জল তো আরোই যায় না। তাহলে সেখানে যদি জলটা জমা হয় তাহলে কিন্তু আমরা সেটা জল পান করতে পারি না। তাহলে আমরা কোন জলটা পান করি? ভৌম জল। এখানেই বিষয়টা টুইস্ট আছে। কি না, জল চারিদিকে আছে, পানীয় জলটা নেই। পানীয় জল কোথায় আছে? মাটির গভীরে, তাই না? পানীয় জল হিসাবে ও অবস্থান করছে। যেই পরিমাণ জল আমরা মাটির থেকে তুলে ব্যবহার করি তার থেকে অনেকটা কম মাটিতে যায়। এগুলো নিয়ে আমরা অন্য একদিন পড়ব। শুধু আজকে এতটুকুই জেনে রাখো, যে পরিমাণ জল আমরা মাটির থেকে তুলি তার থেকে অনেক কম পরিমাণ মাটিতে যাচ্ছে। সেজন্যই বলে জল আছে কিন্তু পানীয় জলের অভাব। ঠিক আছে, বুঝতে পারলে? চলো দেখি। এবারে আমরা দেখব, এই যে আমরা জলীয় বাষ্প দেখছি, তো এবারে আমাকে মেঘকে জানলাম। তাহলে মেঘ যখন জানছি, এটাও তো জানতে হবে। শুরুতে বলেছিলাম না যে মেঘ কয় প্রকার, সেটাও জানবো। দেখে নাও, তাহলে মেঘ কয় প্রকার? মেঘকে বেসিক্যালি 3 প্রকারে ভাগ করা যাচ্ছে। উচ্চ মেঘ, মাঝারি উচ্চতার মেঘ, আর হচ্ছে নিম্ন মেঘ, তাই না? একটা হচ্ছে হাই ক্লাউড, মিডল ক্লাউড, আর হচ্ছে লো ক্লাউড। ক্লিয়ার? আরেকটা রয়েছে উল্লম্ব মেঘ বা ভার্টিক্যাল ক্লাউড। তাহলে আমরা কি দেখলাম? হাই ক্লাউড, মিডল ক্লাউড আর লো ক্লাউড, সঙ্গে ভার্টিক্যাল ক্লাউড। এবারে দেখিনি আমরা পরের স্লাইড। এই পরের স্লাইডে তাহলে কি আছে দেখে নাও। এখানে উচ্চ মেঘ, তাহলে 3টাকে আলাদা আলাদাভাবে ডিভাইড করছে। তাহলে উচ্চ মেঘটাকে কি বলছে? এখানে দেখো সিরাস, সিরো কিউমুলাস, এই যে সিরো স্ট্যাটাস, আর একটা হচ্ছে সিরো কিউমুলাস। তাহলে একটা হচ্ছে সিরাস, সিরো স্ট্যাটাস আর সিরো কিউমুলাস। তাহলে এই 3টে মেঘ দেখতে পাওয়া যায় কোথায়? উঁচু জায়গায়। তাহলে আমরা আকাশের উপরে গলাটাকে আর একটু উঁচু করলে পরে যে মেঘগুলো দেখতে পাবো, তাহলে তাদেরকে বলা হয় সিরাস, সিরো স্ট্যাটাস আর সিরো কিউমুলাস। তাহলে এই যে মেঘগুলো রয়েছে, এই মেঘগুলো দেখো সাদা পালকের মতো যদি মেঘ হয় তাহলে তাকে বলবে সিরাস। আর আবহাওয়া পরিষ্কার থাকবে, নির্দেশক থাকবে, মানে আকাশটা পরিষ্কার পরিচ্ছন্নই তুমি দেখতে পাবে। এবারে হচ্ছে সিরো স্ট্যাটাস, পাতলা সাদা চাদরের মতো যদি মনে হয়, আশেপাশে যদি বলয় সৃষ্টি করে, তখন তাকে বলা হয় কি? এই যে এরকম ভাবে ছোট ছোট বলয় তৈরি করে, তখন তাকে বলা হয় সিরো স্ট্যাটাস। সিরো কিউমুলাস, ছোট ছোট সাদা মেঘ থাকবে আকাশে, মাছের মতো, আঁশের মতো ছড়িয়ে ছড়িয়ে থাকবে। তাহলে মাছের এভাবে আঁশের মতো ছড়িয়ে ছড়িয়ে থাকবে, তখন তাকে কি বলছে? সিরো কিউমুলাস। তাহলে আমরা উচ্চ যে মেঘ, মাঝারি মেঘ আর নিচুর মেঘ, তাহলে উচ্চ মেঘটাকে আমরা এভাবে করে দেখতে পারি। এবারে দেখো বলছে মাঝারি উচ্চতার মেঘ। সেই মাঝারি উচ্চতার মেঘটাকে দুভাগ ভাগ করা যায়, একটাকে অল্টো স্ট্যাটাস, আরেকটাকে বলা হয় অল্টো কিউমুলাস। অল্টো স্ট্যাটাস কিরকম ধরনের হবে? ধূসর রঙের হবে, সূর্য অস্পষ্ট দেখা যাবে এই মেঘের মধ্যে। ঠিক আছে, ধূসর রঙের হলে তো সূর্যকে অস্পষ্টই দেখা যাবে। অল্টো কিউমুলাস কিন্তু একটু আলাদা, গোলাকার সাদা সাদা ধূসর রঙের মেঘ হবে, বৃষ্টির পূর্বাভাস দেয়। তাহলে এটা হওয়া মানে কি? বৃষ্টি হতেও পারে। ঠিক আছে, তাহলে মাঝারি উচ্চতার মেঘকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অল্টো স্ট্যাটাস আর অল্টো কিউমুলাস। নেক্সট, এবারে চলে আসি আমরা নিম্ন উচ্চতার মেঘ। ঠিক আছে, এই যে নিম্নটাকে কি বলছি আমি? স্ট্যাটাস। তোমরা একটু দেখে নাও এখানটায়, এই যে এখানটায় এই যে নিম্ন, তাই না? নিম্ন। আচ্ছা, এবারে চলে আসি এখানটায় এই স্লাইডে। এখানে দেখো, তাহলে স্ট্যাটাস, নিম্ব স্ট্যাটাস আর হচ্ছে কিউমুলাস, এটা আমরা 3 ধরনের ভাগ করতে পারি। দেখো কিরকম হবে? কুয়াশার মতো হবে, হালকা বৃষ্টি হবে। আচ্ছা, নিম্ব স্ট্যাটাসের মধ্যে ঘন কালো হবে, দীর্ঘক্ষণ বৃষ্টি হয়। আচ্ছা, এটা কি রকম হবে? তুলোর মতো আর সুন্দর আবহাওয়ার মেঘ থাকবে। তাহলে নিম্ন মেঘকে আমরা 3টি ভাগে ভাগ করলাম। সেটা হচ্ছে কি? একটাকে বলা হচ্ছে স্ট্যাটাস, আরেকটা হচ্ছে নিম্ব স্ট্যাটাস, আরেকটা হচ্ছে কিউমুলাস। আমরা দেখে ফেললাম। এবারে এই যে দেখো এখানটায় আমরা কিউমুলো নিম্বাসকে নিয়ে একটু আলোচনা করি। কিউমুলো নিম্বাসটা কি? দেখো, কিউমুলো নিম্বাস এমন একটা মেঘ যেই মেঘের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়।
এই মেঘ যদি তুমি দেখো তাহলে পরে দেখলেই বুঝতে পারবে যে এখানে বৃষ্টিটা হবে, এবারে মেঘটা কালো হয়ে যাবে। দেখো কিরকম ধরনের বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে, সর্বোচ্চ উল্লম্ব মেঘ, তার মানে আমরা অনেক উঁচু ধরনের মেঘ দেখতে পাবো। আচ্ছা, বজ্রপাত হবে, প্রবল বৃষ্টি হবে, শিলাবৃষ্টিও হতে পারে, ঝড় বৃষ্টিও হতে পারে। তাহলে এমন একটা মেঘ যেটা কালো রঙের হবে, ঘন হবে, উল্লম্ব হবে, যেই মেঘকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এতে অনেক ঝড় বৃষ্টি হবে, বজ্রপাত হবে, দীর্ঘক্ষণ হবে, বৃষ্টিপাত হবে, ঠিক আছে, ঝড়ও হতে পারে। তাহলে একে বলা হয় কিউমুলো নিম্বাস। তাহলে এর পরবর্তীতে যদি তোমাদেরকে কেউ বলে যে একটু মেঘটা দেখে বলতো বৃষ্টি আসবে কিনা, তাহলে তোমরা কি খুঁজবে, চেষ্টা করবে কিউমুলো নিম্বাসকে খোঁজার। আচ্ছা, তাহলে পরে আমরা এখানটায় বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানটায় উচ্চ মেঘকে কয় ভাগে ভাগ করা আছে, এই যে সিরাস, সিরোস্ট্যাটাস আর হচ্ছে সিরোকিউমুলাস, মাঝারি অল্টো স্ট্যাটাস, অল্টো কিউমুলাস, নিম্ব স্ট্যাটাস আর হচ্ছে নিম্ব স্ট্যাটাস, আর উল্লম্ব মেঘকে দেখা যাচ্ছে কিউমুলো নিম্বাস, কিউমুলাস আর কিউমুলো নিম্বাস। এই দুটো ভাগে আমরা উল্লম্ব মেঘকে দেখতে পারি, যার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, কিউমুলো নিম্বাস। হয়ে গেল। আচ্ছা, এখানে সংক্ষেপে দেওয়া হয়েছিল কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটা জায়গাতেই তোমরা সবগুলোকে মেঘকে দেখতে পারো। এবারে এই সমস্ত বিষয়ে জানছি জানছি জানছি, সঙ্গে আরো বেশ কয়েকটা পয়েন্ট আমাদের জানাটা খুব দরকার। দেখে নাও কি বলছে, প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ, প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। এই প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণটা কি, অধঃক্ষেপণ মানে কি, মেঘ থেকে জল বা বরফ পৃথিবীতে পড়াকে অধঃক্ষেপণ বলা হয়, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিপ। আচ্ছা, এটা কি জিনিস, বলছে যে আকাশ থেকে যখন ধীরে ধীরে করে যদি আমাদের বৃষ্টি নেমে আসে তখন তাকে কি বলছে, তখন তাকে বলছে অধঃক্ষেপণ। তাহলে মেঘ থেকে যখন ধীরে ধীরে করে বৃষ্টি নেমে আসে, বা সেটা বরফ হতে পারে বা সেটা তুষার হতে পারে, যদি আকাশ থেকে ধীরে ধীরে নেমে আসে তখন তাকে কি বলছে, অধঃক্ষেপণ। দেখো কথাটার মধ্যে আছে, অধ মানে নিচে, ক্ষেপণ মানে ছুটে আসা। তাহলে যখন নিচের দিকে ছুটে আসে তার মধ্যে কি কি পড়ে যায়, বৃষ্টিকে আমি অধঃক্ষেপণ বলতে পারি, তুষারপাতকে অধঃক্ষেপণ বলতে পারি, শিলাবৃষ্টিকে আমি অধঃক্ষেপণ বলতে পারি, স্লিটকে আমি অধঃক্ষেপণ বলতে পারি, ঠিক আছে। এবারে এই যে বৃষ্টিপাত যে হয় সেটা আমরা মাপবোটা কিভাবে, যে কম বৃষ্টি হয়েছে না বেশি বৃষ্টি হয়েছে, তাহলে কিভাবে মাপবো আমরা, না বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রটার নাম কি, এটাকে বলা হচ্ছে রেইন গজ। এটার নাম কি, রেইন গজ। তাহলে এই যন্ত্রটা কি করতে হয় একটু বলে দিই, এটাকে, এই যে যন্ত্রটা এটাকে মাঠের মধ্যে রেখে দিতে হয়, আর এখান থেকে বৃষ্টি পড়বে, যতটা পরিমাণ বৃষ্টি হবে সেটা এখানটায় জড়ো হবে, এখানে আমি দেখতে পাবো, এটা হচ্ছে কাঁচের একটা গ্লাস হবে, এই কাঁচের গ্লাসে আমি দেখতে পাবো যে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাহলে আমি এখানটা এটা মেজারমেন্ট করতে পারবো। আচ্ছা, এর এককটা কি, মিলিমিটার, হ্যাঁ ঠিক আছে, মিলিমিটার। এবারে চলে আসি আইসো হাইট। আইসো হাইট মানে কি, সমান বৃষ্টিপাত বিশিষ্ট স্থানগুলিকে যুক্তকারী রেখা। মনে করো তুমি যে আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, ধরো এটা শিলিগুড়ি, এটা জলপাইগুড়ি, এটা কোচবিহার, এটা আলিপুরদুয়ার। তাহলে এই চারটা জায়গাতে কি হয়েছে, না একই ধরনের বৃষ্টিপাত হয়েছে। আমি বললাম যে 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদি আমরা এটা বলি তাহলে কি হবে, তাহলে পরে আমি বুঝতে পারলাম যে এখানেও বৃষ্টিপাত হয়েছে, এখানেও বৃষ্টিপাত হয়েছে, এখানেও বৃষ্টিপাত হয়েছে, এখানেও বৃষ্টিপাত হয়েছে। তাহলে এই চারটা জায়গাকে সেম বৃষ্টিপাত হয়েছে। তাহলে এই চারটা জায়গাকে আমি যদি একটা কাল্পনিক রেখা দিয়ে মিলিয়ে দিই, যে এই সমস্ত জায়গাতে, এখানে দেখো এই এই জায়গাটার মধ্যে কি হয়েছে, সেম বৃষ্টিপাত হয়েছে, এই লাইনটার মধ্যে সেম বৃষ্টিপাত হয়েছে, এখানে আমি বললাম 50, এখানে বললাম 100। তাহলে এইভাবে করে যদি বৃষ্টিপাতটা হয় তাহলে আমি এক একটা লাইনকে কি বলবো, আইসো হাইট। তাহলে এইটা একটা আইসো হাইট, এটা একটা আইসো হাইট। এর মধ্যে দিয়ে আমি কি বুঝতে পারবো, যে এখানে থাকা যে জায়গাগুলো এ বি সি ডি, এই জায়গাগুলোতে 100 সেন্টিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। বা এখানে যদি আমি দেখি, এই যে এক্স ওয়াই জেড, এইভাবে করে আমি যদি দেখি তাহলে এগুলো জায়গাতে কত 50 সেন্টিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। তাহলে এটা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। এই যে কিছু শব্দ বা পরিভাষা সম্পর্কে একটু জেনে নাও, যেমন ড্রিজল, এটা কি বলছে,
যদি 0.5 মিলিমিটারের কম ব্যাসের ক্ষুদ্র জলকণার বৃষ্টি হয়, মানে ঝিরিঝিরি ধরনের যদি বৃষ্টি হয়, তাকে বলা হয় কি ড্রিজল। এবার হচ্ছে স্লিট। স্লিট কাকে বলছে? বৃষ্টি ও বরফ কণার মিশ্রণ, অর্থাৎ যদি বৃষ্টিও পড়ে সঙ্গে একটু হালকা বরফে পরিণত হয়েছে, তাহলে এইরকম যদি একটা অবস্থা থাকে তখন তাকে কি বলছে? স্লিট। আচ্ছা, নেক্সট আরেকটা বলছে তুষারপাত। তুষারপাতে কি হবে? জলীয় বাষ্প সরাসরি বরফে পরিণত হবে। তাহলে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন কিসে পরিণত হয়ে যাবে? সেটা জলীয় বাষ্পটা সরাসরি বরফে যদি পরিণত হয়ে এইভাবে ঝিরিঝিরি করে পড়তে থাকে, তখন তাকে বলবে কি? তুষারপাত। ঠিক আছে, এবারে চলে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের পড়ার দরকার নেই। শিলাবৃষ্টি কাকে বলছে? যেটাকে বলছে হেইল স্টর্ম। বলছে বরফের গোলাকার বৃষ্টির খণ্ড, অর্থাৎ বরফের বড় বড় পাথরগুলো, গোল গোল ধরনের যে পাথরগুলো হয়, সে গোল হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু গোল ধরনের আমরা দেখতে পাই বেসিক্যালি। তাহলে সেরকম যদি হয়, দেখো এইরকম ধরনের, মনে পড়লো? অনেক সময় দেখবে বৃষ্টির সময় এরকম বড় বড় পাথরগুলো সাদা ধরনের নেমে আসে, সেই তাকে কি বলা হয়? শিলাবৃষ্টি। আচ্ছা, আর একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আর কয়েকটা মিনিট দেখে নাও, তাহলে বুঝতে পারবে। পরিচলন বৃষ্টিপাত খুবই ইম্পর্টেন্ট। পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের নিরক্ষরেখা হয়, এটা মাঝখানে একটা নিরক্ষরেখা, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। এই যে নিরক্ষীয় অঞ্চল যে জায়গাটা আছে, তাই না, 0 থেকে 5 ডিগ্রি নর্থ, 5 ডিগ্রি সাউথ, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। অর্থাৎ নিরক্ষীয় যে অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত বেশি দেখতে পাওয়া যায়। কি বলছে যে কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে নিরক্ষীয় অঞ্চল। একটা জায়গা যদি উদাহরণ দিতে যায়, তাহলে আমাজন অববাহিকা, তাহলে প্রচুর ফরেস্ট আছে এখানটায়, ঠিক আছে, আমাজন অববাহিকা এই সমস্ত জায়গায়। তাহলে এখানে কি হয়? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে আমাজন অববাহিকা সেরকমই একটা জায়গা। এবারে দেখে নাও, তাহলে ভূপৃষ্ঠের উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প উপরে উঠে কি হয়? ঠান্ডা হয়, মেঘ মেঘ সৃষ্টি হয়, আর বৃষ্টিপাত হয়। তার মানে এখানে একটা কুয়ো আছে, পুকুর আছে, নদী আছে, হ্রদ আছে, সমুদ্র আছে। সূর্যের আলো আসলো, এসে জলটাকে বাষ্পীভূত করে মেঘ হলো, সেই মেঘটা আবার ধীরে ধীরে করে বৃষ্টি হিসাবে সেখানেই নেমে পড়লো, তখন তাকে কি বলা হয়? পরিচলন বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলা হয়? দারুণ ইন্টারেস্টিং। শৈলক্ষেপ বৃষ্টিপাত, দেখো শৈলক্ষেপ মানে, শৈল মানে পাহাড়, শৈল মানে পাহাড়, আর নিক্ষেপ অর্থাৎ শৈলতে গিয়ে, পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাতটা হয়। তাহলে বৃষ্টিপাত আসলো, বৃষ্টিপাত আসার পরে বা মেঘ আসলো, মেঘ এসে পাহাড়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এখানে চলে গেল, এই যে দেখতে পাচ্ছ, এখানে ধাক্কা খেলো, মেঘটা উপরের দিকে উঠে গেল, উপরে উঠে গিয়ে আরো বেশি ঠান্ডা হয়ে এখানে নেমে পড়বে। তাহলে বৃষ্টিপাত হলে কোথায় হবে? এই দিকটাতে হবে। তাহলে এই দিকটাকে কি দিক বলে? একে বলা হয় প্রতিবাদ ঢাল, ঠিক আছে, বা উইন্ড ওয়ার্ড বা প্রতিবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে কি হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে। তাই দেখো এখানটায় আমাদের গাছপালা হয়েছে, এখানে ঝর্ণার সৃষ্টি হয়েছে, তাই না, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। শস্য শ্যামলা গাছ হয়েছে প্রচুর। তাহলে মেঘ আসলো, এসে পাহাড়ে ধাক্কা খেয়ে উপরে উঠে গেল, ঠান্ডা আরো বেশি হয়ে গেল, সেই মেঘ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হলো, আর জলটা ধারা হিসাবে, নদী হিসাবে এদিকে নেমে পড়লো, এখানে গাছগাছালি হচ্ছে। কিন্তু অপর সাইডটা দেখেছো, এখানটায় কোনো রকম গাছগাছালি নেই। দেখো ছবি এমন একটা বিষয় না, খুব সহজে জিনিসটাকে বোঝা যায়। এত কালারফুল, এত সুন্দর একটা ছবি, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি আর তার ফলে কি হচ্ছে, যেটা ব্ল্যাকবোর্ডে একটু বোঝানো কষ্টকর, যেটা ডিজিটাল বোর্ডে বোঝানো সব থেকে সুবিধাজনক। চলো দেখি, তাহলে এটাকে কি বলছে? এটাকে বলছে অনুবাদ ঢাল, তাই না, অনুবাদ ঢাল। এখানে কি হয়? এটা পাহাড়ের বিপরীত ঢাল, যেখানে বৃষ্টিপাত কম হয়। দেখো ছিটে ফোঁটা যদি বৃষ্টি আসতেই পারে, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি খুব একটা হয় না, হয় না বলে দেখো রুক্ষ হয়ে গেছে জায়গাটা, তাই না, রুক্ষ হয়ে গেছে জায়গাটা। তাহলে এই অঞ্চলটাকে কি বলা হয়? বৃষ্টির ছায়া অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন। তাহলে অনুবাদ ঢালে বৃষ্টিহীন অঞ্চল, উদাহরণ দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে এমন একটা পাহাড়, যেই পাহাড়ের এক ঢালে বৃষ্টিপাত হয় আর আরেক ঢালে হয় না। যেই ঢালে বৃষ্টিপাত হয় তাকে বলে প্রতিবাদ ঢাল,
আর যেই ঢালে বৃষ্টিপাত হয় না তাকে বলা হয় অনুবাদ ঢাল। ঠিক আছে, এই অনুবাদ ঢাল এই দিকটাতে বৃষ্টি হয় না বলেই একে বলা হয় কি বৃষ্টির ছায়া অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন। ঠিক আছে, দেখো কত সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো, আশা করি কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। চলে আসি পরের টপিকে, সাইক্লোন বা রেইনফল। তাই বলে সাইক্লোনিক রেইনফল মানে কি? সাইক্লোনিক রেইনফল মানে দেখো কি করে সৃষ্টি হচ্ছে, উষ্ণ ও শীতল বায়ুর মিলনে নিম্নচাপ সৃষ্টি হয়, বায়ু কেন্দ্রের দিকে ঘুরে প্রবেশ করে, উপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখো একটা হচ্ছে উষ্ণ বায়ু আর একটা হচ্ছে শীতল বায়ু। তাহলে উষ্ণ বায়ু আর শীতল বায়ু যখন কাছাকাছি এসে এইভাবে ঘুরতে থাকে, তাই না, সর্পের মতো সাপের মতো কুণ্ডলি পাকাতে থাকে, তখন উপরে গিয়ে কি সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয়, আর এই মেঘ থেকে বৃষ্টিপাত হয়। তাহলে যদি এইভাবে বৃষ্টিপাত হয় তাকে কি বলছে, ঘূর্ণ বৃষ্টিপাত বা সাইক্লোনিক রেইনফল। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে কি বলছে তোমার, এখানে আমরা তিন ধরনের বৃষ্টিপাত দেখতে পেলাম, একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, এরপরে দেখলাম শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর একটা দেখলাম সাইক্লোনিক রেইনফল বা ঘূর্ণ বৃষ্টিপাত। আচ্ছা, এই যে আমরা দেখলাম কি সাইক্লোনিক বৃষ্টিপাত। এবারে দেখো এই যে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এরপরে আমরা চলে আসি পরের এখানটা, বলছে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ। এই ক্রান্তীয় ঘূর্ণবাদ কি? ক্রান্তীয় ঘূর্ণবাদ মানে হচ্ছে এই যে আমাদের ঘূর্ণবাদ একটু আগেই দেখলাম যেখানে উষ্ণবায়ু আর শীতল বায়ু একসঙ্গে মিলিত হয়ে কি সৃষ্টি করে না ঘূর্ণবাদ সৃষ্টি করে। যখন এরকম ঘূর্ণবাদ সৃষ্টি হচ্ছে তার মাঝখানে দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে মাঝখানের এই অংশটাকে বলা হয় আই অফ দ্য সাইক্লোন। ঠিক আছে, কি বলছে, আই অফ দ্য সাইক্লোন। তাহলে এই যে ঘূর্ণবাদের কেন্দ্র বা চোখ। আরেকটা কি, এই ঘূর্ণবাদটা যেখানে শেষ হচ্ছে সেটাকে কি বলছে, ওয়াল, আই ওয়াল, সবচেয়ে প্রবল ঝড় ও বৃষ্টির অঞ্চল। তাহলে এই জায়গাটাকে বলছে ওয়াল, এটাকে বলছে কেন্দ্র বা চোখ। ঠিক আছে, এই যে মাঝখানের জায়গাটা এটা কিন্তু শান্ত থাকে, এখানে কোনো রকম ঝড় বৃষ্টি বাদল হয় না। ঠিক আছে, এটাকে বলা হয় শান্ত অঞ্চল। কি বলা হয় এটাকে, শান্ত অঞ্চল, শান্ত শান্ত অঞ্চল। ঠিক আছে, তাহলে এটাকে চোখ বলা হয়, এটাকে আইওয়াল বলা হয়, এটাকে শান্ত অঞ্চল বলা হয়। আচ্ছা, কেন সৃষ্টি হয়? সমুদ্রের সৃষ্টি হয়। এটা কোথায় সৃষ্টি হয়? এটা সমুদ্রের সৃষ্টি হয়, অন্য কোথাও নয়, কিন্তু স্থলভাগে নয়, সমুদ্রের সৃষ্টি হয়। আর কি বলছে, বলছে যে প্রবল বেগে ঘোরে, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস ঘটায়। তাহলে এটা সমুদ্রে দেখতে পাওয়া যায়। সমুদ্রের যে জলীয় বাষ্প, সেই সমুদ্রের জলীয় বাষ্পটাকে ব্যবহার করেই এ প্রচণ্ড শক্তি ওখান থেকে সংগ্রহ করে, আর কি করে, আর প্রবল বেগে ঘুরতে থাকে। শীতল বায়ু আর উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে ঘুরতে থাকে, আর ঘুরে যখন উপরের দিকে চলে যায় তখন মেঘ হয়, মেঘটা ঠান্ডা হয়, তারপরে ওখানেই আবার বৃষ্টিপাত ঘটে যায়, তখন তাকে কি বলা হয়, ঘূর্ণ বৃষ্টিপাত। আর এই যখন ঘুরছে তখন মাঝখানে সৃষ্টি হয় হচ্ছে শান্তমণ্ডল, পাশটাকে বলা হয় আই, আর চারদিকের ওয়ালটাকে বলা হয় আই ওয়াল। এছাড়াও দেখো তোমাদের বঙ্গোপসাগরের কিছু উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় যেগুলো 2009 থেকে 2024 অবধি এসেছে, তোমাদের বইয়ে কিছু দেওয়া আছে, দেখে নিও, এখান থেকেও দেখে নাও। তাহলে 2009-এ যে ঘূর্ণবাদটা এসেছিল তাকে বলা হয় হচ্ছে আইলা। 2013 সালে যে এসেছিল তাকে বলা হয় ফাইলিন। নেক্সট 2014 সালে এসেছিল হুদহুদ, 2019 সালে এসেছিল ফণি, 2020 সালে আমফান, 2021 সালে ইয়াস, 2023 সালে মুখা, আর 2024 সালে রেমাল। এই যে নামগুলো তোমরা দেখলে এগুলো বেসিক্যালি কিসের নাম, এগুলো হচ্ছে ঘূর্ণবাদের নাম। এই ঘূর্ণবাদ যে আছে সেগুলো কিন্তু কোনো একটা দেশের দেওয়া নয়, যেমন এগুলো ভারতে আছে তাই বলে ভারত নাম দেবে না, সবসময় তাই হয় না। অন্য দেশের দেওয়া নামগুলোও আমাদের কিন্তু ব্যবহার করতে হয়, পরে এগুলো জানবে। ঠিক আছে, আপাতত তোমরা কয়েকটা নাম একটু মুখস্থ করবে, যেগুলো পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এতক্ষণ ধরে পড়লে কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যখন ভালো লেগেছে তখন এই যে ভালো লাগাটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, তোমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দাও, তোমরা চাইলে পরে কমেন্ট করো
জানাও যে তোমাদের কেমন লাগছে, কোন জায়গাটা আরও বেশি বুঝতে চাও। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমি কি করে বুঝবো? কেমন লেগেছে সেটা তো জানাবেই। লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করতে, শেয়ার করো বন্ধুদের সাথে এই ভিডিওটা, যাতে তাদের এই ক্লাস 8-এর এই যে মেঘ বৃষ্টি চ্যাপ্টারটা সম্পর্কে আর কোনো অসুবিধে না থাকে, পরিষ্কারভাবে যাতে সে বুঝতে পারে সমস্ত চ্যাপ্টারটা, তাই না? তুমি আজকে হেল্প করবে, বন্ধুরা তোমাদেরকে কালকে হেল্প করবে। তাহলে এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ তো জানাতেই হয়। ভালো থাকবে, অপরকেও খুব ভালো রাখবে আর পড়তে থাকবে। ততক্ষণের জন্য টাটা।